জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ভারতের নির্বাচন চললো ১.৫ মাস ধরে এবং সেই নির্বাচনের ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, মানে শপথ নিচ্ছেন। সেটি প্রায় ঠিক আগামীকাল অথবা পরশুই তিনি শপথ নেবেন। তবে ভারতের এইবারের নির্বাচনে বিজেপি গতবারের চেয়ে কম আসন পেয়েছে, তৃণমূল অনেক বেশি আসন পেয়েছে। তবে এই নির্বাচনে কে জিতলো, কে হারলো, কোন নীতিতে পরিবর্তন আসলো কি আসলো না, সেগুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদের সময় দিয়েছেন। আমাদের সাথে আরও রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তন বসু, আপনিও আমাদের ধন্যবাদ জানবেন, কৃতজ্ঞতা জানবেন, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন। আমি প্রথমেই সায়ন্তন বসু আপনার কাছেই আসতে চাই। সায়ন্তন বসু, এই প্রশ্নটি আসলে আপনার এবং জয়প্রকাশ মজুমদার দুজনের জন্যই, কিন্তু আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং একটি খুবই মৌলিক প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটি হচ্ছে যে এবারের নির্বাচনে কে জিতলো, আরো স্পেসিফিক করলে বিজেপি এবারের নির্বাচনে জিতলো কিনা। সায়ন্তন বসু। আমার মনে হয় এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সরকার হবে, কারণ এর থেকে কম সাংসদ নিয়েও এর আগে বিজেপি সরকার হয়েছে। 1998 এবং 1999 দুবার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার হয়েছিল তাতে 182 জন সাংসদ বিজেপির ছিল। এবার সংখ্যাটা 240 বা 241। হয়তো মেজরিটি মার্ক থেকে বিজেপি 30টা আসন কম পেয়েছে, কিন্তু সংসদীয় রাজনীতিতে সিঙ্গেল লার্জেস্ট পার্টি শুধু নয়, একদম মেজরিটির কাছাকাছি, মাত্র 30টা আসন কম। কাজে বিজেপি জিতেছে, এ নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এটা ঠিক কথাই, কেউ হয়তো ভেবেছিলেন, আমরা হয়তো ভেবেছিলাম 180 পাবে, 180 পাইনি, 170 পেয়েছে। এটুকু হয়তো ডেফিসিয়েন্সি হয়েছে। আর বিরোধী দল যাদেরকে ভাবা হয়েছিল হয়তো 50 পাবে, 40 পাবে, পাশ করতে পারবে না বা টাই পাশ করবে, তারা 40-50-এর বদলে 70-80 পেয়েছেন। কারণ এখনো সেকেন্ড লার্জেস্ট পার্টি আর প্রথম লার্জেস্ট পার্টির মধ্যে সিটের ডিফারেন্স হচ্ছে 140-141টা, 140 থেকে 141। কংগ্রেস এবং সমস্ত তার সহযোগী দল মিলিয়ে যা মেম্বার, টোটাল মেম্বার হয়েছে পার্লামেন্টে, তার থেকে একা বিজেপির মেম্বার অনেক বেশি। তার জন্য ভারতীয় জনতা পার্টি জিতেছে, এটা নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত না। তবে মানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, তো ভারতীয় জনতা পার্টির এই জেতাটা কি আপনাদের মন মতো হয়েছে? মানে এক সপ্তাহ, আজকে তো 7 তারিখ, এক সপ্তাহ আগে যদি আমি আপনাকে এই প্রশ্ন করতাম এবং বলতাম যে ভারতীয় জনতা পার্টি 240 বা 241টি আসন পাবে, তবে আপনারা সরকার গঠন করবেন, আপনারা কি এই ফলে খুশি থাকতেন? খুশি, রাজনীতিতে খুশি থাকার বিষয় নেই। আপনি 300 পেলেও খুশি অখুশি দুটো হতে পারেন, 350 পেলেও খুশি অখুশি দুটো হতে পারেন। কারণ 543টা আসনে কেন 500 সিট পেলাম না, কেন 400 সিট পেলাম না, কেন 450 পেলাম না, এবার খুশি হয়েছেন কিনা? সরকার হইলেই খুশি। আমাদের সরকার হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে মোদিজি থার্ড টার্ম সরকারে আসছেন। পণ্ডিত নেহেরুর পরে এমন কৃতিত্ব কোনো ভারতের প্রধানমন্ত্রীর নেই, যিনি টানা 3বার প্রধানমন্ত্রী থাকছেন 5 বছর 5 বছর করে। এই রেকর্ডটা তিনি পণ্ডিত নেহেরুর রেকর্ড স্পর্শ করলেন, এতেই আমরা খুশি। এক পর্যায়ে প্রাইম মিনিস্টার মোদি বলছিলেন যে তারা 400 বেশি আসন পাবেন আপনারা, সেইখানে এনডিএ 300 আসনও পান নাই। তো সেইটা কি পরিষ্কার করে না যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই মানুষ ভোট দিল, নাকি কি পরিষ্কার করে আসলে? না, আমাদের টার্গেট ছিল 400, আমাদের টার্গেট ছিল 400-র উপর, মোর দ্যান 400। আমরা পাইনি। এটা সব নির্বাচনেই কার্যকর্তাদেরকে উজ্জীবিত করার জন্য, ক্যাডারদের একটা এনথুসিয়াজমে আনার জন্য নেতারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মোর দ্যান 400, বিভিন্ন সময় বলেছেন। এতে কোনো এর মানে 400 পেতেই হবে। টার্গেট আমাদের 400। আমরা পরীক্ষা দিই 100তে 100 পাওয়ার জন্য, কিন্তু আমরা 80ও পাই, 85ও পাই, 90ও পাই, 70ও পাই। পরীক্ষা দিয়ে তো একটু, আমার মনে হয় না, পরীক্ষা দিয়ে একটু বুঝতে পারি না 90 পাবো কিনা, নাকি মানে এই বোঝাটা ভুলও হইতে পারে না। সেটা আমাদের বোঝা ছিল যে এরকম হবে না, অন্য কেউ বুঝুক না বুঝুক, বিজেপি পার্টির যারা লিডারশিপ তারা জানতেন। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে 10 বছর সরকার থাকলে একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি জন্ম নেয়, অন্তত কেন্দ্রীয় সরকার থাকলে। যে কারণে তৃতীয়বার কেউ প্রধানমন্ত্রী আমাদের দেশে কন্টিনিউয়াসলি হতে পারেননি। 3বার প্রধানমন্ত্রী অনেকে হয়েছেন।
জওয়াহরলাল নেহরুকে বাদ দিলে শ্রীমতী ইন্দিরা গান্ধী কেও 3 বার হয়েছেন, কিন্তু কন্টিনিউয়াস হতে পারেননি। কাজেই এই অ্যান্টি ইনকামবেন্সিটা যে কাউন্টার করে এত সিট আনতে পেরেছেন, আমার কাছে তো সেটাই বড় বিষয়, এটাই বিশাল জিনিস, তার জন্য আমরা খুশি। ওকে, সায়ন্তন বসুর কাছে আবার আসবো। আমি একটু জয়প্রকাশ মজুমদারের কাছে আসতে চাই। জয়প্রকাশ মজুমদার, এবার আমরা মানে আমরা যদি ভারতীয় গণমাধ্যম বিবেচনা করি, ভারতীয় গণমাধ্যম কিন্তু ইলেকশন ডেতে যখন রেজাল্ট আনফোল্ড করতে শুরু করেছিল তখন এটাকে একটা থ্রিলার ডে বলছিল যে মানে এমন কিছু ঘটতে যাচ্ছে, বা আপনারাও আমরা দেখেছি যে অনেক খুশি, আপনারা এটাকে জনতার বিজয় বলেছেন। কিন্তু পরিষ্কার সায়ন্তন বসু তো ফ্যাক্ট ফিগার দিয়ে বললেন। আমি একটু যদি সামারাইজ করি, 240টি আসন বিজেপি একাই পেয়েছে, জোটবদ্ধভাবে পেয়েছে 290, 91, 92টি আসন। সেই ক্ষেত্রে মানে মানে কেন এরকম একটা ভাইব আমরা পাইলাম যে তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলীয় জোট, যেটাকে আমরা INDIA বা ইন্ডিয়া বলছি, তারা জিতেছে? মানে এটা কেন, মানে এই আনন্দটা কেন আসলে? না, অনেকদিন পর বিজেপি কথাটা শুনলাম, সায়ন্তন বাবুর কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে বিজেপি জিতেছে। কারণ গত 1 বছর ধরে আমরা শুধু শুনে এসেছি মোদী সরকার, আগলাবার মোদী সরকার, কে জিতবে, মোদী জিতবে, এবং সম্পূর্ণটা মোদীময় ছিল, বিজেপি নয়। বিজেপি সরকার বলেনি কেউ, এবং এনারা শুধু মোদীর ব্যাপার ছিল। সব থেকে বড় কথা যেটা হয়েছে, আগলাবার মোদী সরকার হয়নি, হয়েছে NDA সরকার। এটা হচ্ছে সব থেকে বড় ডাইকোটমি, এবং এটা মানা বা গেলা বা হজম করা সব থেকে বেশি যদি কারুর কষ্টকর হয়, সেটা স্বয়ং নরেন্দ্র মোদীর হচ্ছে। কারণ তিনি সবসময় 2001-এর সময় থেকে, গুজরাটে থাকার সময় থেকে, তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, তিনি সবসময় একাধিপত্যেই বিশ্বাস করেছেন, চালিয়েছেন। এই প্রথম তাকে একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে, এবং চালাতে হবে এমন দুজনের সঙ্গে, সেই দুজন অন্তত আপনার কি মনে হয় না এই বয়ানটা আপনাদের তৈরি? কারণ হচ্ছে যে বিজেপিকে যখন প্রাইম মিনিস্টার মোদী অ্যাড্রেস করছিলেন, বিজেপি তার কেন্দ্রীয় দলের ফলটা পুরোপুরি আনফোল্ড করার পর ওই দিন বিকেলবেলা 5:30টার সময় আমাদের কিন্তু এরকম মনে হয় না যে নরেন্দ্র মোদী খুব কষ্ট পাচ্ছেন যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পান নাই। সেটা আপনাদের কল্পনা এরকম মনে হয় না যে আপনারা এটা কল্পনা করে নিচ্ছেন মনে মনে মন কলা খাওয়ার মতো? না, তথ্য দিয়ে বলছি, আমি তথ্য দিয়ে বলছি। সামনে মোদী সামনে ক্যামেরার সামনে কি দেখালেন, কতখানি হাসলেন, কতখানি খুশি দেখালেন, নীতিশ কুমারকে কতবার জড়িয়ে ধরলেন, এটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে অন্তত দুজন পার্টনার সম্বন্ধে বিজেপির অবস্থান ছিল, এরা আনটাচেবল, এদের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এটা প্রতিষ্ঠিত ভাবে বিজেপি বলে দিয়েছিল, নীতিশ কুমারই বলুন আর ওদিকে আমাদের চন্দ্রবাবু নাইডু সম্বন্ধেই বলুন। এখন কোথায় আমাদের আদরের ভাই, আয় ভাই কাছে আয়, ভাত বেড়ে দি, খা, খেয়ে নে ভাই, এটা এখন হচ্ছে। এটার মধ্যে সেটা হচ্ছে, যে কারণে বলছি, এবার মোদী কি কি বলেছিলেন যে আমরা নাও পেতে পারি। শান্তন বাবু যেটা বললেন, আমরা ভেবেছিলাম এত হবে না। দেখুন, 5 দফা যখন ইলেকশন হলো, মোদী প্রকাশ্যে বললেন আমরা এরই মধ্যে 272টা সিট পেয়ে গেছি, 5 দফা যখন হয়েছে। তারপরে বললেন একই সঙ্গে আমরা 370টা সিট পেতে চলেছি, আর NDA মিলিয়ে 400 পার করব। এটা 5 দফার সময়। তারপর 6 আর 7 দফা হয়েছে। সুতরাং এটা এমনি এখন বলে লাভ নেই যে আমরা 250-র জন্য প্রস্তুত ছিলাম। এটা হচ্ছে পয়জন পিল গিলতে বাধ্য হয়েছে। কিন্তু জনাব মজুমদার, এটা তো আসলে মানে আমি ইলেকশনে দাঁড়াইলে আমি আশা করব না যে আমি এই ভোট পাইতে পারবো, আমি এই ভোট পাবো, এইটা বলা কি আর এত অন্যায়? মানে যাদের কাজ গণনা করা তারা গুণে জানিয়েছে যে পান নাই, তো মানে এটা আর এত বেশি কি হইলো? কিন্তু আমি 3 বার প্রধানমন্ত্রী হইলাম, আমার জোট 293 পাইলো, আমার কাছাকাছি সবচেয়ে জন 99টা পাইছে, 100টাও না। তো সেইটা কি মানে খুব বড় একটা কিছু? আরেকটা বিষয় আপনি একটু বলি যে আরেকটা, জি আপনি শেষ করুন, তাহলে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই। আমি একটা ছোট বলি। আজকে মোদী সাহেবকে যখন NDA-র
উনি সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী প্রার্থী রাষ্ট্রপতির কাছে গিয়ে পেশ করবেন ইত্যাদি হয়েছে, সেই সময় মোদির একটা যে বক্তৃতা সেটা যদি আপনি দেখেন, সেখানে মোদি সাহেব বলছেন সব থেকে একটা জায়গায় ফেরত, আপনি জার্মানির বন শহর থেকে বলছেন, কিছু দূরেই বার্লিন শহর থেকে একজন বলেছিলেন রেন অফ 1000 ইয়ার্স। আপনি নিশ্চয়ই ভুলে যাননি, ইতিহাসবিদ সায়ন্তনও পড়াশোনা করা ছেলে। রেন অফ 1000 ইয়ার্স। ফোর্থ ফেজের পরে 1000 বছরের রাজত্ব কে বলেছিলেন এই দেশে? মোদি বলেছিলেন। হিটলার যেটা বলেছিলেন সেটাই বলেছেন। আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলে আমি এক্ষুনি শেষ করছি। আজকের যেটা অ্যাকসেপ্টেন্স স্পিচে সেই 1000 বছর নেমে আসলো 10 বছরে। তিনি বলছেন 10 বছরের জন্য প্রস্তুত যে রোড ম্যাপ, এই 5 বছর তো আছেই, 10 বছরের আমাদের কাজের রোড ম্যাপ প্রস্তুত, এটা বলেছেন। বলতেই পারেন প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এতদিন তিনি একাধিপত্য ছিলেন, কারোর সঙ্গে আলোচনা করতে হতো না। আজকে এই রোড ম্যাপ নিশ্চয়ই এই কোয়ালিশন মেনে হয়নি, এনডিএর মধ্যে আলোচনা করে হয়নি। দেখুন এখনো দেখাচ্ছেন না, আমার কাছে আবার দেখাচ্ছেন আমি ঠিক করেছি 10 বছর কি হবে। আমি আপনাকে বলি যে ফলাফলটা সামনে রেখে আপনাদের এই বক্তব্য আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ইয়াই বলছেন কিনা। আর আপনি একাধিপত্যের কথা বলছিলেন, আমি যদি তৃণমূল কংগ্রেস ইন পশ্চিমবঙ্গের কথা আসি, দুইটা বিষয় আমি একটু মন্তব্য করতে চাই, এটা নিয়ে নিশ্চয়ই আপনি মন্তব্য করবেন পরে। একটা হচ্ছে যে আপনি বলছেন যে ক্যামেরার সামনে কি দেখা যায় নরেন্দ্র মোদীকে, সেইটি আসলে শেষ কথা নয়, ক্যামেরার পেছনে কি আপনি এখনো দেখতে পান কিনা জয়প্রকাশ মজুমদার, সেটি আমাদেরকে একটু জানাবেন, আমরা ক্যামেরার পেছনে দেখতে পাই না। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের ক্ষেত্রেও সেই একজন মানুষকেই দেখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দেখি, এমনকি স্লোগানও আসে, যেটিকে আমরা ট্যাগ লাইন বলি, স্লোগান বলি, আপনি যে বাংলা তাদের নিজের মেয়েকে চায়। এখানে আপনি আসলে পার্টি কোথায় পান বা অন্যদের কোথায় পান? আমি মমতা ব্যানার্জিকে ছাড়া কাউকেই পাই না। আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন। আমি একটু সায়ন্তন বসুর কাছে যেতে চাই, যে সায়ন্তন বসু, হিন্দি বলয় বিজেপির শক্ত ঘাঁটি, আমি একটু সর্বভারতীয়তে যেতে চাই। বিজেপি সেখানে খুব খারাপ ফল করেছে, তাহলে ধরে কি নিতে হবে যে রাম মন্দির সেন্টিমেন্ট সেখানে কাজ করে নাই, মূল্যবৃদ্ধি বা কৃষক আন্দোলনের প্রভাব সরাসরি আমরা ভোটে দেখতে পাচ্ছি? আপনি যদি, আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের অনেক দর্শকও দেখছেন, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 মিনিট সময় অতিরিক্ত নেব, যেহেতু এই এনডিএ সরকার না মোদী সরকার এই নিয়ে বিষয়টা চললো। জয়প্রকাশ দা অনেকদিন রাজনীতি করেন, মনে আছে দীর্ঘদিন আমরা স্লোগান দিতাম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হবেন, অটলজির সরকার হবে, বাজপেয়ীজির সরকার হবে। এনডিএ তখন গঠন হয়নি, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হবেন, বাজপেয়ীজিরই সরকার বলা হতো, তারপরে এনডিএ গঠন হয়েছিল। 98-99 সালে যে সরকার, আমরা বাজপেয়ী সরকার বলতাম, এনডিএ সরকারও বলতাম। তার মেজরিটি ছিল না। মোদিজির সরকারে মোদিজির মেজরিটি ছিল, স্বাভাবিকভাবেই মোদিজির নাম বেশি এসছে, এনডিএর নাম কম এসছে। এবারও এনডিএর নাম আসবে, মোদিজির নামও থাকবে। দ্বিতীয় কথা আমি যেটা এক্ষেত্রে বলতে চাই, এই প্রথম কথার মধ্যে আমি একটা প্রশ্ন করি শান্তন বসু, এই এনডিএটা এতদিন আসলে ছিল কই? মানে আমি বন শহরে থাকি, কিন্তু আমার কলকাতায় দিল্লিতে অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে যারা আমার বন্ধু আছে তাদেরকে জিজ্ঞেস করে এই 10 বছরে তো এনডিএর কথা আমি শুনি নাই। এনডিএটা কোথায় ছিল? কয়টা সভা হয়েছে এনডিএতে? কয়টা সভা হয়েছে এনডিএতে? লোকসভা ভোটের আগেও এনডিএর সভা হয়েছে, মিটিং হয়েছে। এমনকি যে প্রিপোল অ্যালায়েন্স, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর যিনি হতে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এরা কিন্তু প্রিপোল অ্যালায়েন্স বিজেপির। এমন নয় যে ভোটের পরে এরা বিজেপির শিপে জাম্প করেছেন। প্রিপোল অ্যালায়েন্স তো ভোটকে সামনে রেখে অ্যালায়েন্স। আমি বলছি 2014 থেকে 2024 কম করে, মানে কম না তো 10টা বছর, তখন মানে সিরিয়াসলি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার ভারত এবং এনডিএর যিনি প্রধান লোক, তার কাছে এনডিএ শব্দটা কি আমরা অনেকবার শুনেছি, বা এনডিএটা কি অনেক আলোচনায় ছিল আসলে? আপনি বলছেন শোনেননি, আমি তো বলছি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠন হয়েছে। আমি প্রধানমন্ত্রী যতদিন বাজপেয়ী ছিল না, আমি 10 বছরে এনডিএর 10 বছরে যখনই প্রয়োজন হয়েছে এনডিএর নেতারা দেখা করেছেন, যখন প্রয়োজন হয়েছে করেছেন। তেমন বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠনের প্রয়োজন হলো।
দেশের প্রয়োজনে, তার জন্য এনডিএ হলো। তখন যখন প্রয়োজন হবে, দেশের প্রয়োজনে এনডিএ গঠন হয়েছে, এনডিএ এর মিটিং হয়েছে, যখন প্রয়োজন হবে এনডিএ চলেছে, আবার এনডিএ চলবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে এই এনডিএ কিন্তু আজকের নয়, 1998 সালের জোট, 98 আর এটা হচ্ছে 2024। এনডিএ কি এটি নিশ্চয়ই এখন আমরা অনেক শুনবো। আমি বলছিলাম এই 10 বছর শুনি নাই আর কি। আমরা নিশ্চয়ই এখন এনডিএ মুখস্থ করে ফেলবো, এনডিএ কত ভালো, এনডিএ দিয়ে কি কি হয়েছে সেগুলো অনেক কিছু আমরা শুনবো। এই 10 বছর আমি শুনি নাই, মাই পয়েন্ট ইজ দ্যাট। কিন্তু আপনি আসলে আমার প্রশ্নে যদি একটু ফিরে আসেন যে রাম মন্দির সেন্টিমেন্ট কাজ করে নাই, মূল্যবৃদ্ধি, কৃষকদের আন্দোলন, সেগুলি বেশি প্রভাব ফেললো কেন? আমরা সুস্পষ্ট কথা বলতে চাই, রাম মন্দির কোনো সেন্টিমেন্টের বিষয় নয়, রাজনৈতিক সেন্টিমেন্টের বিষয় নয়। রাম মন্দির 500 বছরের একটা আন্দোলনের ফসল। 500 বছর ধরে যে আন্দোলনটা ওখানে হচ্ছিল, সেটা ভারতবর্ষে হচ্ছিল, তার একটা শান্তিপূর্ণ সলিউশন সম্ভব হয়েছে। দ্বিতীয় যেটা আপনি বলতে চাইছেন যে উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ভোটের যে ভোট বিজেপি শেয়ার ছিল, সেই ভোট শেয়ার বর্তমান এই নির্বাচনেও থেকেছে, খুব একটা পার্থক্য হয়নি। যেটা ঘটেছে, বহুজন সমাজ পার্টি, মায়াবতীর যে পার্টি আছে, তার যে ভোট ব্যাংক, তার ভোটটা অনেকটা ট্রান্সফার হয়েছে সমাজবাদী পার্টির দিকে, তার জন্য বেশ কিছু সিট ভারতীয় জনতা পার্টি হেরে গেছে। কিন্তু বিজেপির যে বেস ভোট, সেই ভোটে কিন্তু কোনো ক্ষতি হয়নি, সেই ভোট কিন্তু সরে যায়নি। আমরা কি সে ভোট বিধানসভা ভোটেও আমরা যা পেয়েছেন তাই পেয়েছি। আমরা কি একটা মানে উপসংহার এরকম টানতে পারি যে হ্যাঁ, মায়াবতীর ভোট অখিলেশ বাবুর দিকে গিয়েছে, কিন্তু তার মানে হচ্ছে যেটা আগে এই 10 বছর আমরা যেটাকে ফ্যাক্টর দেখেছি, মোদি ম্যাজিক, সেটি আর কাজ করে নাই। আমি বলতে চাইছি অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি। প্রদেশের সরকার এবং কেন্দ্র সরকারের ইনকামবেন্সিটা কি আমরা এন্টি নরেন্দ্র মোদি বলতে পারি? দেখুন, যে কোনো সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠানগত একটা বিষয় থাকেই, যে কারণে আমরা যে তৃণমূল কংগ্রেস নিয়ে বলছি, 1 মিনিট সময় দেবেন। তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, 19-এর থেকে বেশি আসন পেয়েছে, 14-র থেকে কিন্তু কম আসন পেয়েছে। 14-তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34টা আসন পেয়েছিল,